হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা পপুলেশন জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ অংশের দিকে চোখ রাখবো। সেটা হলো ফ্যাক্টরস অ্যান্ড মেজার্স অফ পপুলেশন গ্রোথ। এই মেজার্স অফ পপুলেশন গ্রোথ ফ্যাক্টরসটা আমরা আগে দেখেছি পপুলেশন গ্রোথের ক্ষেত্রে। মেজার্স অফ পপুলেশন গ্রোথ পরিমাপ, জনসংখ্যার যে বৃদ্ধি তার বিভিন্ন পরিমাপ রয়েছে, তার বিভিন্ন কারণ রয়েছে। তো সেই সংক্রান্ত বিষয় আমরা আজকে দেখব। এই জায়গা থেকে সাধারণত কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো আসে এবং এখানে খুব বেশি নাম্বারের প্রশ্ন হয় না, সাধারণত 8 নাম্বারের 4 নাম্বার 8 নাম্বার পর্যন্ত কোয়েশ্চেনের নাম্বারটা হতে পারে, বা তার সাথে অন্য কিছু অ্যাড করে দিয়ে নাম্বারটা আরও বাড়ানো হতে পারে। তো আমরা এটা পড়লে বুঝতে পারবো বিষয়টা কীরকম। তো আমরা সরাসরি চলে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইটাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইটস মেজারমেন্ট। তো এর পরিমাপ, জীবনগত পরিসংখ্যা এবং তার পরিমাপ। এখানে অনেক কিছু ভূমিকা রয়েছে, আমাদের মূল জায়গাটা জানতে হবে। প্রথমে হচ্ছে প্রজনন পরিসংখ্যান, অর্থাৎ ফার্টিলিটি, জন্ম সংক্রান্ত বিষয়। তো একেবারে সরাসরি আমরা ডেফিনিশন অফ ফার্টিলিটিতে চলে যাব। ফার্টিলিটি থেকে কিন্তু সরাসরি ফার্টিলিটি বলে এখানে কিন্তু প্রশ্ন আসে এবং সেই সংজ্ঞাটা আমরা দেখে নেব। ডিকশনারি অফ হিউম্যান জিওগ্রাফি কি বলছে? দ্য নাম্বার অফ লাইভ বার্ডস প্রডিউসড বাই এ ওম্যান। কতটা জন্ম হচ্ছে তার সংখ্যা, জীবিত নবজাতকের সংখ্যা, সেটাকে সরাসরি বলা হচ্ছে ফার্টিলিটি, প্রজনন। অ্যাকচুয়াল রিপ্রোডাক্টিভ পারফরমেন্স ওয়েদার অ্যাপ্লাইড অ্যান ইন্ডিভিজুয়াল অর এ গ্রুপ, বা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হতে পারে বা একটা গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে হতে পারে, কোনো একটা পার্টিকুলার এলাকায় কতটা কতজন জন্মাচ্ছে সেই হিসাবটাও নেওয়া হতে পারে এই ফার্টিলিটির ক্ষেত্রে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। জনসংখ্যার পরিমাপটা কিভাবে করা হবে সেই ফার্টিলিটি রেট থেকে আমরা সেটা কিন্তু জানতে পারি। একজন মহিলা 15 থেকে 45 বছরের মধ্যে সন্তান ধারণের যে ক্ষমতা, সেইটা কিন্তু দুটো একটু একটু তফাৎ রয়েছে প্রজনন, ফার্টিলিটি এবং ফেকান্ডিটি। ফার্টিলিটি এবং ফেকান্ডিটি, তো একটা হচ্ছে জন্মহার আর একটা হচ্ছে ফেকান্ডিটি, অর্থাৎ এই সন্তান ধারণের যে ক্ষমতা, সেটা অনেক সময় এটার মধ্যে পার্থক্য আসে। ফার্টিলিটি আর ফেকান্ডিটির মধ্যে কি পার্থক্য, তো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারবো। প্রথমটা হচ্ছে প্রজননের প্রকৃত মান এবং এটি বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে নারীর সন্তান ধারণের ক্ষমতা। তো এই দুটোর মধ্যে একটু তফাৎ রয়েছে। ফার্টিলিটি আর ফেকান্ডিটি, আমাদের শব্দ দুটোর উপর কিন্তু খুব গুরুত্ব দিতে হবে। আবারও বলছি, এটা কিন্তু পার্থক্য আসে, খুব বেশি নম্বরে না হলেও এটা কিন্তু পার্থক্য আসে। মূল বিষয়টা বুঝলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারবো বিষয়টা। এখানে আমি কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার করে বলছি যে এই বিষয়টাকে এটা বলা হয়। আচ্ছা, এখানে একটা জিনিস এখান থেকেও প্রশ্নের উত্তর লেখা যায়, সেটা এখানে দেওয়া রয়েছে 1-2 করে, আমি এখানে আসছি। জনসংখ্যার গতি প্রকৃতি নির্ধারণে প্রজননের বিভিন্নতার আলোচনা বিশেষ প্রয়োজনীয়। যে বনগাট প্রজনন হারের বিভিন্ন কারণ নির্দেশ করতে গিয়ে বলেছেন, স্ত্রীলোকের স্বাভাবিক জন্মদান ক্ষমতার উপর কতগুলি বাধা সৃষ্টি হয়ে প্রজননের তারতম্য ঘটে। স্ত্রীলোকেরা জন্মদান ক্ষমতা ধারণের পুরো সময়টি বিবাহিত থাকতেন, কোনো রকম জন্মশাসন পদ্ধতির সাহায্য না নিতেন, গর্ভপাত না ঘটাতেন এবং শিশুদের বুকে দুধ না খাওয়াতেন, তাহলে তারা যে পরিমাণ সন্তানের জন্ম দিতে পারতেন সেটা তাদের প্রজনন ক্ষমতার সঠিক ধারণা। তো এটা ফেকান্ডিটিটা কিন্তু একটা ব্রড অ্যাসপেক্ট এখানে আলোচনা করা হচ্ছে। তো ফেকান্ডিটির মধ্যে আমরা কিন্তু এই লেখাগুলো আনতে পারি। তো এটাই কিন্তু ফেকান্ডিটির মূল বিষয়টার মধ্যে আছে। এরকম অবস্থায় কোনো স্ত্রীলোক সাধারণত 13 থেকে 17টি সন্তানের জন্ম দিতে পারেন। তো এটা হচ্ছে নর্মাল একটা ফেকান্ডিটির একটা বিষয়। এবং এই সাধারণ ক্ষমতা, বিয়ের বয়স, জন্মশাসন পদ্ধতি গ্রহণের প্রবণতা, স্বেচ্ছায় গর্ভপাত ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এই বিষয়টা স্বাভাবিক যে এই বিষয়গুলো রয়েছে, কন্ট্রোল বিষয়গুলো রয়েছে, যেগুলো আমরা ম্যালথাসের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে যেগুলো দেখেছি, সেগুলোর কথাও এখানে কিন্তু আসছে। তো এখানে প্রজনন সংক্রান্ত তথ্য পাওয়ার ক্ষেত্রে আমাদের কতগুলি প্রশ্নের সামনে দাঁড়াতে হয়। সেগুলো কি? অনেক দেশেই বিয়ের আগে শিশুর জন্মদান নিছক একটা গৌণ ঘটনা। সন্তান ধারণক্ষম বয়সসীমার মধ্যে 15 থেকে 49 বছর থেকেও ভারতবর্ষের মতো রক্ষণশীল দেশে একই বয়সে 2 মহিলার সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা কখনোই সমান ভাবা যায় না। তবুও একই বয়সে সবার বিয়ে হলে এই সম্ভাবনার কথা ভাবা যেত। তো এখানে মূল বলতে চাওয়া হয়েছে যে বিভিন্ন দেশে এই ফার্টিলিটি ফেকান্ডিটির বিষয়টা কেন আলাদা, কেন তফাৎ। প্রত্যেকটা দেশে কিন্তু এটা আলাদা আলাদা হয়ে থাকে। আমরা দেখেছি যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল যখন আমরা পড়েছি, তখন দেখেছি বিভিন্ন দেশ বিভিন্ন অবস্থায় রয়েছে। কোনো দেশে
কোনো দেশ প্রথম অবস্থায় রয়েছে অর্থাৎ উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার রয়েছে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই সাধারণত আফ্রিকার দেশগুলোতে এখনও বেশ কয়েকটা দেশ এই অবস্থায় রয়েছে। আর দ্বিতীয় অবস্থায় সাধারণত একটু উন্নত হয়েছে, কিন্তু উন্নয়নশীল দেশ তৃতীয় বিশ্বের যারা দেশ তারা দ্বিতীয় পর্যায়ে রয়েছে। তো এরকমভাবে প্রত্যেকটা আলাদা আলাদা পর্যায়ে থাকার কারণ কি, প্রত্যেক জায়গায় জন্মহারের বিভিন্নতার কারণ কি, এটা থেকে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে ইউরোপীয় বিভিন্ন কান্ট্রিতে সেখানে জন্মহার তফাৎ হওয়ার কারণ কি। তো এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এর কিন্তু বিবাহের বয়স অনেকটা বেশি হয়, সেখানে কিন্তু তাদের ওই সন্তান ধারণের যে পিরিয়ড সময় সেটা কিন্তু অনেক কম হয়, তার ফলেও সেখানে একটা কিন্তু সন্তানের সংখ্যাটা অনেক কম হয়, মানুষের জনসংখ্যার পরিমাণটা সেখানে কিন্তু কম হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। তো বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে এগুলো কিন্তু বিভিন্ন কারণগুলো বেরিয়ে আসবে। আমাদের মূল এই মেজারমেন্ট অফ ফার্টিলিটি যেটা মূল বিষয়, ফার্টিলিটির মেজারমেন্ট কী করে হবে, তো সেটা কিন্তু বিভিন্নভাবে করা যায়। স্থূল জন্মহার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ক্রুড বার্থ রেট, আর সাধারণ প্রজনন ক্ষমতার হার জেনারেল ফার্টিলিটি রেট, ফার্টিলিটি রেশিও, চাইল্ড ওমেন রেশিও, এজ স্পেসিফিক বার্থ রেট, স্ট্যান্ডার্ডাইজ বার্থ রেট, টোটাল ফার্টিলিটি রেট, নেট রিপ্রোডাকশন রেট, এই বিভিন্ন মেজারমেন্টগুলো এখানে কিন্তু রয়েছে। তো সেই মেজারমেন্টগুলো কি আমরা একেবারে সরাসরি এখানে চলে আসবো। ক্রুড বার্থ রেট কাকে বলে, এই জায়গাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, আমি সবচেয়ে বেশি কনসেন্ট্রেট কিন্তু এই জায়গাটাতে করতে বলবো। ক্রুড বার্থ রেটটা কি, জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় সবচেয়ে সহজ এবং সবচেয়ে প্রচলিত এটা পদ্ধতি। প্রতি বছর কোনো দেশ বা কোনো পার্টিকুলার অঞ্চলে প্রতি হাজার জনসংখ্যায় যত সংখ্যক জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হচ্ছে স্থূল জন্মহার। খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমাদের এটা কিন্তু তৈরি করে নিতে হবে এই সংজ্ঞাটা, কারণ ক্রুড বার্থ রেট থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসে। প্রতি বছর একটা নির্দিষ্ট বছর, এক বছর 365 দিন সময়ের মধ্যে কোনো পার্টিকুলার দেশ বা কোনো পার্টিকুলার অঞ্চল, সেটা একটা জেলা হতে পারে, একটা রাজ্য হতে পারে, কোনো একটা পার্টিকুলার অঞ্চলে প্রতি হাজার জনসংখ্যায় যত সংখ্যক জীবিত শিশু জন্মগ্রহণ করছে তাকে বলা হচ্ছে স্থূল জন্মহার, ক্রুড বার্থ রেট। এক বছরের মধ্যে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে ওই ভাগফলকে 1000 দিয়ে গুণ করলে স্থূল জন্মহার পাওয়া যায়। অর্থাৎ এখানে আমরা সংজ্ঞাটা কি পাচ্ছি, এখানে এক্সাম্পল দিয়ে দেখানো রয়েছে, এক বছরের মধ্যে নবজাতকের সংখ্যা এতটা এবং এই সালে মোট যে জনসংখ্যা সেটা ইন্টু 1000। তো তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ক্রুড বার্থ রেট কতটা, জন্মহার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং এটা 1986 সালে একটা ডেটা, ব্রিটিশ যুক্তরাজ্যে এতজন শিশু জন্মেছিল এবং মোট জনসংখ্যা ছিল এত, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করলে এই অনুপাতটাকে আমরা পাচ্ছি কি ক্রুড বার্থ রেট। তাহলে ক্রুড বার্থ রেট আমরা জানতে পারলাম 1000 জনসংখ্যায় যতজন শিশু জন্মাচ্ছে একটা বছরে সেই সংখ্যাটা। তাহলে এর সুবিধাটা কি, অর্থাৎ ক্রুড বার্থ রেট সুবিধাটা কি, এটা অত্যন্ত সহজ একটা পদ্ধতি। জনসংখ্যা বৃদ্ধির হার অর্থাৎ প্রতি বছর কি হারে জনসংখ্যা বাড়ছে, কতজন নবজাতক আসছে সেটা আমরা এখান থেকে জানতে পারছি। এই পদ্ধতির জন্য প্রয়োজনীয় তথ্য অতি সহজে পাওয়া যায়, অধিকাংশ ক্ষেত্রে তা সঠিক হয়। এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধা কি, এই পদ্ধতি গুরুত্ব জনসংখ্যার গঠন, বিবাহ বয়স, লিঙ্গ নির্ধারণে সক্ষম নয়। অর্থাৎ এটা একটা খুবই সিম্পল প্রসেস, এই জন্য এখানে কিন্তু পপুলেশন স্ট্রাকচারটা জানা যায় না, অর্থাৎ সেখানে কোন বয়সের মানুষের সংখ্যা বেশি আছে, কোন বয়সের মানুষের সংখ্যা কম আছে, পুরুষের বেশি না মহিলা বেশি, এই সমস্ত তথ্য এই ক্রুড বার্থ রেট থেকে আমরা জানতে পারছি না। জনসংখ্যার অনেক তথ্যই এখানে অধরা থেকে যাচ্ছে, সেটা এখানে বলতে চাওয়া হয়েছে। এই সূত্রে দেশের মোট জনসংখ্যাকে অন্তর্ভুক্ত করা হয় বলে নাবালিকা, নারী, শিশু এবং বৃদ্ধদেরও গণনা করা হয়, এই কারণে একে প্রজনন ক্ষমতার সূচক হিসাবে ব্যবহার করা যায় না। তো এই বিষয়গুলো আমাদের এখানে বুঝতে হবে। আচ্ছা, এবার জেনারেল ফার্টিলিটি রেট অর্থাৎ জন্মহারের আরেকটা পদ্ধতি নির্ণয়ের। স্থূল জন্মহার থেকে সাধারণ প্রজনন ক্ষমতার হার একটু বিশেষ ধরনের পরিমাপ, এর কি বলা হচ্ছে জন্মহার পরিমাপের অপর একটা ব্যবহারিক সূচক। এটা কি পদ্ধতিতে করা হচ্ছে, GFR ইজ ইকুয়াল টু BL বাই PF 15 মাইনাস 15 টু 44 ইন্টু 1000। তাহলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে জীবিত নবজাতকের মোট সংখ্যা, এটা হচ্ছে BL, অর্থাৎ ওই যেটা ক্রুড বার্থ রেটের ক্ষেত্রে করতাম আমরা জনসংখ্যার বিষয়টা, মোট কতজন শিশু জন্মালো একটা নির্দিষ্ট এলাকাতে নির্দিষ্ট স্থানে, সেটা BL দিয়ে এখানে নির্দেশ করছে। আর PF হচ্ছে নারীর প্রজননক্ষম বয়স, অর্থাৎ 15 থেকে 44 বছর বয়সী নারীর সংখ্যা, অর্থাৎ মহিলা এখানে কতজন আছেন এবং 15 থেকে 44 বছর বয়সী সন্তান ধারণক্ষম মহিলা
কতজন আছেন ইন্টু 1000। এটা কি পাচ্ছি আমরা? জেনারেল ফার্টিলিটি রেট, এটা আমরা এখান থেকে পাচ্ছি। তো এখানে সুবিধা অসুবিধা রয়েছে। এই পদ্ধতিতে স্থূল জন্মহারের মতো জনসংখ্যা না ধরে গড়ে হিসেবে প্রজননক্ষম নারীর মোট সংখ্যাকে গণনা করা হয়। 15 থেকে 45 বা 15 থেকে 49 বছর ধরা হয়। ফলে স্থূল জন্মহারের অনেক ত্রুটি এখানে কিন্তু এড়ানো যাচ্ছে। স্থূল জন্মহার নির্ণয়ে যে ত্রুটিটা এখানে ছিল, এইটাতে সেটা থাকছে না। অনুন্নত সমাজে যেখানে জন্ম নথিভুক্তকরণের সুবিধা নেই, সেখানে এই পদ্ধতির সুবিধাজনক। যে সমস্ত এলাকাতে এখনও পর্যন্ত জন্মের নথিভুক্তকরণ করাটা সম্ভব হয়নি, সেখানে এগুলো কিন্তু ভালোভাবে এইটা করা যায়। এই হার নির্দিষ্ট গোষ্ঠীর প্রজনন গুরুত্বপূর্ণ দিক, যে একটা পার্টিকুলার গোষ্ঠী তার প্রজনন ক্ষমতা কতটা, সেটা কিন্তু এখান থেকে জানা গেছে। অসুবিধা কি রয়েছে? আদমশুমারি বছর ছাড়া অন্য বছরে এই গণনা করা যায় না, কারণ এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য কেবলমাত্র আদমশুমারি বয়স তালিকা থেকে পাওয়া যায়। ওই যে 15 থেকে 44 বছর বয়সী কতজন মহিলা রয়েছেন, এই সংক্রান্ত যে তথ্যগুলো এখানে কিন্তু আদমশুমারি বয়স ছাড়া এগুলো এই ডিটেলস তথ্য পাওয়াটা সম্ভব হয় না। 5 বছর কম বয়সী জীবিত শিশুদের সংখ্যায় শুধুমাত্র এক্ষেত্রে পরিমাপ করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 5 বছর বয়সের কম বয়সী জীবিত শিশুদের সংখ্যা এখানে পরিমাপ করা হচ্ছে। সমস্ত মহিলাদেরই গণনার ক্ষেত্রে ধরা হচ্ছে অভিজ্ঞতা দেখা গেছে 15 থেকে 19 বছর, 30 থেকে 40 বছরের নারী অপেক্ষা 20 থেকে 29 বয়স পর্যন্ত মহিলারা বেশি সন্তানের জন্ম দেন। তো যেহেতু এখানে একটা বড় গ্যাপ থেকে যাচ্ছে, অনেকটা কম বয়স থেকে অনেক বেশি বয়স পর্যন্ত সংখ্যা ধরা হচ্ছে, তাহলে কিন্তু সেখানে আরও ডিটেলস মেজারমেন্টের যে বিষয়টা, সেই ডিটেলসটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। এটা একটা দুর্বলতার কথা এখানে বলা রয়েছে। আর কি বলা রয়েছে? যেসব দেশে অবৈধ সন্তানের সংখ্যা বেশি, সেখানে এই পরিমাপ কিন্তু প্রযোজ্য হয় না। সেক্ষেত্রে বৈধ অবৈধ প্রজনন ক্ষমতার হারকে আলাদা করতে হয়। বৈধ অবৈধ সন্তান সংখ্যা এবং প্রতি প্রজনন হার, প্রজননক্ষম বিবাহিত অবৈধ নারীর সংখ্যার অনুপাত দিয়ে এটি পরিমাপ করতে হয়। তো এটাও একটা দুর্বলতার দিক। নেক্সট খুব গুরুত্বপূর্ণ, ফার্টিলিটি রেশিও। কোনো দেশ বা রাজ্যের জনগণনায় বছরে প্রতি 1000 জন প্রজননক্ষম মহিলা পিছু 5 বছর কম বয়সী জীবিত শিশুর অনুপাতকে প্রজনন অনুপাত বা ফার্টিলিটি রেশিও বলা হচ্ছে। এটা আরেকটু উন্নততর। আমরা সংজ্ঞাটা দেখলেই বুঝতে পারি, এটা কিন্তু ক্রুড বার্থ রেট আর ওই ফার্টিলিটি রেটের এখানে কিন্তু দুটো মিক্সড করে এখানে কিন্তু আসছে। ক্রুড বার্থ রেট এবং জেনারেল ফার্টিলিটি রেট, এই দুটো মিক্সড করে এটা আসছে ফার্টিলিটি রেশিও। সেখানে কি ধরা হচ্ছে? প্রতি বছর 1000 জন প্রজননক্ষম মহিলা পিছু 5 বছর কম বয়সী, 5 বছরের কম বয়সী জীবিত শিশুর অনুপাত, সেটাকে বলা হচ্ছে ফার্টিলিটি রেশিও। এখানে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। এফআর ফার্টিলিটি রেশিও প্রজনন, P0 -4 5 বছরের কম বয়সী শিশুর সংখ্যা, PF 15 to 49 মহিলার প্রজননক্ষম বয়স। এই পরিমাপে কয়টা ত্রুটি কিন্তু দেখা যাচ্ছে এখানে রয়েছে। আদমশুমারি বছরে এই পরিমাপ করা সম্ভব, কারণ কেবলমাত্র জনগণ সেন্সাস ছাড়া 5 বছর কম বয়সী শিশু জন্মগ্রহণ করলো তা কিন্তু ধরা সম্ভব নয়। কতজন নতুন আসছে সেটা ধরার সম্ভব, কিন্তু টোটাল 5 বছরের কম বয়সী কতজন রয়েছে সেটা আদমশুমারি ছাড়া কিন্তু গণনা করা সম্ভব নয়। এতে বিবাহিত অবিবাহিত সব মহিলাদের গণ্য করা হয়, যা বাস্তবসম্মত হয় না। অনেক যৌথ পরিবারের প্রজনক্ষম মায়েরা তাদের শিশু সন্তানের অভিভাবকদের কাছে রেখে কাজের সন্ধানে অন্যত্র চলে যান, ফলে এইসব নারী গণনার সময় বাদ পড়ে যান। তো এই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে, যেগুলো কিন্তু কনসিডারেশনে আনতে হবে। তো এই তিনটে কিন্তু আমরা এখান থেকে তৈরি করব: জেনারেল ফার্টিলিটি রেট রেশিও, ক্রুড বার্থ রেট আর ফার্টিলিটি রেশিও। এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিমাপ, এই তিনটে আমাদের দেখতে হবে। আচ্ছা, এরপর চলে আসছে মর্টালিটি। এই স্পেসিফিক বার্থ রেটটা করার প্রয়োজন নেই, এখানে আমরা সরাসরি চলে আসবো মর্টালিটিতে, অর্থাৎ মৃত্যু প্রবণতা। জনসংখ্যা কতটা বাড়ছে সেটা শুধুমাত্র জনসংখ্যা কতজন জন্মালো সেটা দিয়ে তো হিসাব করা সম্ভব নয়, কারণ কতজন মারা যাচ্ছে সেটাও কেউ আমরা বিয়োগ করতে হবে, তবে আমরা জানতে পারবো যে জনসংখ্যাটা আদৌ কতটা বাড়লো বা কতটা কমলো। তো সেই জন্য আমরা মৃত্যু প্রবণতাটা বিষয়টা আমাদের ধরতে হবে। তো এখানেও কিন্তু সেই একই ক্রুড ডেথ রেট, এজ স্পেসিফিক ডেথ রেট, ট্রেন্ড অফ ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল ডেথ রেট, লাইফ এক্সপেক্টেন্সি, প্রত্যাশিত আয়ুষ্কাল ইত্যাদি। খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা এটা। আমরা এইচডিআই জিডিআই পরিমাপ করার সময় কিন্তু এই লাইফ এক্সপেক্টেন্সিটা দেখে থাকি, তো এটাও আমরা জানবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, প্রথমে ক্রুড ডেথ রেট, একেবারে একই রকম। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের পরিপ্রেক্ষিতে এটা করা হয়। প্রতি বছর কোনো স্থানে প্রতি 1000-এ যে সংখ্যক লোক মৃত্যুবরণ করে তাকে স্থূল মৃত্যুহার বলা হয়, অর্থাৎ একেবারেই ক্রুড বার্থ রেটের মতোই ক্রুড ডেথ রেটটাও একই, কিন্তু হিসাবটা একই। 1993 সালে বৃহত্তর মুম্বাইতে
স্বাভাবিক মৃত্যুর সংখ্যা ছিল ৬১,৯৩১, আর ওই বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা ছিল ৬৫,৫১,৫১,০০০ মোট জনসংখ্যা। অতএব ১৯৯৩ সালে বৃহত্তর মুম্বাইতে প্রতি হাজার জনসংখ্যায় স্বাভাবিক মৃত্যুর হার কত ছিল, এটা ডিভাইড বাই এটা, কতজন মারা গেল আর মোট জনসংখ্যা কত, ইন্টু 1000, তাহলে আমরা এই ভ্যালুটা কিন্তু পাচ্ছি। তাহলে এটা সুবিধা কি ওই একই রকম ক্রুড বার্থ রেটের মতোই, সহজ পদ্ধতি একটা, সচরাচর ব্যবহার করা হয়, সেই সঙ্গে এটা সহজেই বোঝা যায়, সেই জন্য এটা প্রচলিত একটা পদ্ধতি। ত্রুটি রয়েছে, গড় হিসেবে দেয়, কোনো স্থানে মৃত্যু কম বেশি হতে পারে, যেহেতু এই পরিমাণ গড় মৃত্যুহারকে নির্দেশ করে, তাই এ থেকে আমরা মৃত্যুহারের যে বাস্তব চরিত্র কতজন অ্যাকচুয়াল মারা গেল সেটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত, এই পরিমাণকে সমগ্র জনতার সমস্ত বয়সের শ্রেণী কী ধরনের মৃত্যুকে নির্দেশ করা হচ্ছে, আলাদা আলাদাভাবে কোনো বয়স শ্রেণীতে কতজন কী রোগে মারা গেছে সেটা কিন্তু এখান থেকে জানতে পাওয়া যাচ্ছে না। তো এরপর হচ্ছে এজ স্পেসিফিক ডেথ রেট রয়েছে। এজ স্পেসিফিকটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ এটা ইনফ্যান্ট মর্টালিটি রেট, শিশু মৃত্যু প্রবণতা হার, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে কি করা হয়, অনূর্ধ্ব 1 বছর বয়সে মোট কতজন শিশু মারা যাচ্ছে, 1 বছরের নিচে যারা তাদের কতজন শিশু মারা যাচ্ছে, আর 1 বছর বয়সে কতজন জীবিত শিশু রয়েছে, এই সংখ্যাটা ইন্টু 1000, এটা করলে আমরা পাচ্ছি কি ইনফ্যান্ট মর্টালিটি রেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৃত্যুহার নির্ধারণ করতে গেলে দুটি তথ্য জানা আবশ্যক, নির্দিষ্ট সময় জীবিতাবস্থায় কতজন শিশু জন্মালো এবং তাদের ভিতরে কতজনে ওই সময়ের মধ্যে মারা যাচ্ছে, এটাও হিসেব রাখা প্রয়োজন। কতজন জন্মাচ্ছে শিশু, শুধু সেটা হিসাব রাখলে চলবে না, কতজন মারা যাচ্ছে, কারণ প্রচুর এরকম অপুষ্টিতে ভোগা শিশু রয়েছে, নানান রকম কারণে তারা কিন্তু মারা যায়। তো সেই হিসাবটাও কিন্তু এর মধ্যে আনতে হবে। দুটোভাবে শিশু মৃত্যু হারকে দেখা যায়, জন্মের 1 মাসের মধ্যেই কতজন মারা গেল এবং 1 মাস থেকে 1 বছরের মধ্যে কতজন মারা গেল, সেই হিসাবটা কিন্তু এখানে রাখা হয়। আচ্ছা, এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক জানবো, সেটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, প্রত্যাশিত আয়ুষ্কাল। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এটা দেখা হয় এবং এখান থেকে কিন্তু অনেক কিছু চিত্র উঠে আসে লাইফ এক্সপেক্টেন্সি থেকে। একটা দেশে যখন একজন মানুষ জন্মাচ্ছেন, সেই মানুষটা কত বছর বাঁচতে পারেন সেই দেশে, সেটাকে বলা হয় লাইফ এক্সপেক্টেন্সি। কতদিন আশা করা হচ্ছে যে ওই মানুষটা বাঁচবেন, সেটাই হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। প্রত্যেকটা দেশের ক্ষেত্রে পরিমাপটা আলাদা হয়, বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন কারণে বিভিন্ন দেশের মানুষের মৃত্যু প্রবণতা কম বেশি, কম বয়সে বেশি বয়সে হয়ে থাকে। বিভিন্ন দেশের ক্ষেত্রে এটা বিভিন্ন আলাদা হয় এবং যত উন্নত দেশের ক্ষেত্রে দেখা যায় সেখানে কিন্তু লাইফ এক্সপেক্টেন্সিটা অনেক বেশি হয়। তার পিছনে অনেক কারণ রয়েছে, সেগুলো আমরা এখানে দেখবো, জানবো। ডিকশনারি অফ হিউম্যান জিওগ্রাফি কি বলছে, দ্য অ্যাভারেজ নাম্বার অফ বার্থস টু বি লাইভড, মাজিদ হোসেন বলেছেন দ্য নাম্বার অফ ইয়ার্স নিউ বর্ন ইনফ্যান্ট ইজ এক্সপেক্টেড টু লাইফ, অর্থাৎ কতদিন বেঁচে থাকতে পারেন তিনি, সেটা বলা হচ্ছে। লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ ইজ ফ্রিকোয়েন্টলি ইউজড অ্যাজ আ সামারি মেজার অফ মর্টালিটি ফর দ্য হোল পপুলেশন, অর্থাৎ মোট মরণশীলতার পরিমাপ প্রত্যাশিত আয়ুষ্কাল সচরাচর প্রকাশ করা হয়। তো শিশু মৃত্যুর কারণে প্রথম বছরের পর সচরাচর প্রত্যাশিত আয়ুষ্কাল কম হয়, কিন্তু তারপর থেকে এটা কমে আসতে থাকে। স্ত্রী পুরুষ ভেদে আয়ুষ্কাল বিভিন্ন হয়ে থাকে, স্ত্রী পুরুষ আলাদা আলাদা সময় জীবনসারণী তৈরি করা হয়। সাধারণত এই প্রবণতা দেখা যায় যে যে কোনো দেশে, সমস্ত পৃথিবীর সমস্ত দেশেই পুরুষদের থেকে মহিলাদের কিন্তু লাইফ এক্সপেক্টেন্সিটা বেশি হয়। আমরা যদি এইজ সেক্স স্ট্রাকচার দেখি, পিরামিডটা দেখি, পিরামিডে কিন্তু দেখা যাবে অধিক বয়সের মহিলাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। আমরা যে কোনো জায়গাতে যদি সার্ভে করি তাহলে দেখতে পাবো সেখানে কিন্তু 60 বছর বা তার একটু বেশি বয়স পর্যন্ত কিন্তু পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা কিন্তু বেশি হয়। তো এক্সপেক্টেন্সিটা মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয়। আর যেগুলো উন্নত দেশ যে সমস্ত রয়েছে সেখানে কিন্তু মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল অনেক বেশি হয়। রিসেন্ট যেটা ডেটা সেই অনুযায়ী, এইচডিআই যে ডেটা সেখানে অনুযায়ী ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু 69 ইয়ার্স, যেটা আগে অনেকটাই কম ছিল, 64, 62, 64 ছিল। গড় মানুষ কতদিন বাঁচছেন সেই হিসাবটা এখান থেকে জানা যাচ্ছে। তো সেটা এখন কিন্তু হয়েছে 69 ইয়ার্স। জাপানে অনেক দিন কিন্তু এটা 80 ইয়ার্স চলে গেছে, পার হয়ে গেছে। জাপানিদের কিন্তু আয়ুষ্কালটা অনেক বেশি হয়। তো আবহাওয়াগত কারণ একটা থাকে, তাছাড়াও বিভিন্ন খাদ্যাভ্যাস, পুষ্টি খাদ্য কতটা সে পাচ্ছে, বেঁচে থাকার জন্য পরিবেশ কতটা ভালো পাচ্ছে, প্রাকৃতিক পরিবেশ কতটা ভালো, এই সমস্ত বিভিন্ন কারণে হেলথ কেয়ার কতটা সেখানে ভালো, পরিষেবা কতটা ভালো পাওয়া যায়, এই সমস্ত কিছু ডিপেন্ড করে লাইফ এক্সপেক্টেন্সির ওপর। তো খুব গুরুত্বপূর্ণ একটা মেজারমেন্ট, এটা দেখে কিন্তু আমরা কোনটা দেশ কতটা উন্নত হয়েছে, কতটা অনুন্নত রয়েছে, সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি।
তো এই সমস্ত কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার থাকা প্রয়োজন। এগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন একসাথে করে এটা দেয়া হয়। তো এটা কিন্তু খুব বেশি বড় নম্বরের প্রশ্ন এখানে আসে না। আবারও একটা কথা, এগুলো কিন্তু আমাদের যেখানে বিভিন্ন সংজ্ঞাগুলো জানতে হবে এবং যে ফর্মুলাগুলো রয়েছে সেটাও আমাদের জানতে হবে, এবং তার সাথে সাথে তার কেন এটা হচ্ছে, কি সুবিধা অসুবিধা রয়েছে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তো এই অংশটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।